প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 48 পৃষ্ঠা থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং 48, 2 নং সৃজনশীল প্রশ্ন। রায়হান সাহেব দীর্ঘদিন চাকরির সূত্রে মালয়েশিয়া ছিলেন। কিছুদিন হলো তিনি নিজ দেশে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি লক্ষ্য করেন তার গ্রামসহ আশেপাশের গ্রামে কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়। শিশুর মৃত্যুর হারও অত্যাধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। প্রথম প্রশ্ন, 2022 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? দ্বিতীয় প্রশ্ন, কিভাবে বোঝা যাবে একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে কি ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 2022 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 16,51,58,616 জন। দ্বিতীয় প্রশ্ন ছিল, কিভাবে বোঝা যাবে একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী? ব্যাখ্যা করো। একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী তা বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক ও দিক বিবেচনা করা হয়। সেগুলো হলো, যদি দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা সহজে পূরণ হয়, তাহলে বোঝা যায় অর্থনীতি কল্যাণমুখী। কল্যাণমুখী অর্থনীতিতে দারিদ্র্য ও বেকারত্বের হার কম থাকে। সরকার কর্মসংস্থানের সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখে। যদি জাতীয় আয়ের বন্টন ধনী গরিবের মধ্যে তুলনামূলকভাবে ন্যায্য হয় এবং বৈষম্য কম থাকে, তাহলে অর্থনীতি কল্যাণমুখী বলা যায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বেকার ভাতা ইত্যাদি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে থাকলে তা কল্যাণমুখী অর্থনীতির লক্ষণ। সরকার যদি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেয় এবং এসব জনগণের জন্য সহজলভ্য করে, তবে অর্থনীতি জনগণের কল্যাণে কাজ করছে বলে বোঝা যায়। তৃতীয় প্রশ্ন ছিল, রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টি সহায়ক তা ব্যাখ্যা করো। রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক। মানব সম্পদ বলতে সাধারণত সেই সব ব্যক্তিকে বোঝানো হয় যারা একটি প্রতিষ্ঠান, সংস্থা বা অর্থনীতির জন্য কাজ করে এবং সেই কাজের মাধ্যমে উৎপাদনশীলতা, সৃষ্টিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করে। অর্থাৎ শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষের শ্রমশক্তি সম্পন্ন এবং মানব সম্পদ পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। উপযুক্ত প্রশিক্ষণ, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমেই মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কোনো অদক্ষ মানুষ নাই, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। উদ্দীপকে রায়হান সাহেব লক্ষ্য করেন তার গ্রাম সহ আশেপাশে গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়। শিশু মৃত্যুর হারও অত্যাধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচকে শিক্ষা, বেকারত্বের হার, কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হত দরিদ্রদের হার ও শিশু মৃত্যুর হার বিষয়গুলো বর্ণিত হয়েছে। 2022 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম, যা 2014 সালে ছিল 142তম। বাংলাদেশের সাক্ষরতার হার 15 বছর অধিক বয়সের জন্য 2010 সালে ছিল 47.1% এবং 2019 সালে ছিল 73.9%। সাক্ষরতার হার 15 বছর অধিক বয়সে বাংলাদেশে 9 বছরে বৃদ্ধি পেয়েছে 26.8%। বাংলাদেশের দেড় যুগ আগে 2000 সালে সার্বিক বেকারত্বের হার ছিল 3.3%। 2010 সালে তা 3.4% দাঁড়ায়। 2013, 16 ও 17 সালের হিসাবে এই হার একই থাকে, 4.4%।
বাংলাদেশের খানা আয় ব্যয় জরিপ 2022-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমানে দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6%। অপরদিকে 2016 সালে খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী দরিদ্র ও অতি দরিদ্রের হার ছিল যথাক্রমে 24.3% এবং 12.9%। 2021 সালে 5 বছর কম বয়সী শিশুদের মৃত্যুর হার ছিল 28%, প্রতি হাজারে 28 ছিল, আর 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। একইভাবে একই সময়ের মধ্যে 1 বছর বয়সী কম বয়সী শিশুর মৃত্যুর হার প্রতি হাজারে 22 থেকে বেড়ে 25 হয়েছে। পরিশেষে বলা যায়, উল্লেখিত সূচকের বিষয়গুলো সহ নানা কর্মসূচি সঠিকভাবে বা সফলভাবে এগিয়ে নেওয়া বাংলাদেশে ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।